হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা মূলত একটুখানি ইনফরমেটিভ ভিডিও। আমি তোমাদের কিছু জানাতে এসেছি, হয়তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো সেটা নিয়ে বলার আগে আমি দুটো কথা মন্দিরাকে নিয়ে বলবো। তো মন্দিরার ভিডিওটা আমি দেখলাম যে টাইটেলে লেখা ছিল ওর সানস্ট্রোক হয়েছে। আচ্ছা, এই সানস্ট্রোককে কিন্তু আমরা হিট স্ট্রোকও বলি। তো সেই ডাক্তারের কাছে গেছে, ধরা পড়েছে। সেকেন্ড টাইম ডাক্তারের কাছে যাওয়ার পরে ধরা পড়েছে যে ওর হিট স্ট্রোক অর সানস্ট্রোক হয়েছিল। এবার আমি যা দেখলাম, যা যতটুকু আমি জানি যে মাইল্ড স্ট্রোক হলে পরে সেটা ঘুমের ঘোরেও হতে পারে, ঘুমের ঘোরেও মানুষের স্ট্রোক হয়। আমার শ্বশুরমশাইয়ের একবার মাইল্ড স্ট্রোক হয়েছিল, তখন উনি চাকুরিরত ছিলেন। তো ওনার যখন স্ট্রোক হয়েছিল উনি বুঝতে পারেনি। এরকম প্রচুর মাইল্ড স্ট্রোক হয় মানুষের, যেটা কিনা এমনি বোঝা যায় না, আপাত দৃষ্টিতে বোঝা যায় না বা ফিল করা যায় না। আর মেজর স্ট্রোক হলে পরে অজ্ঞান হয়ে যাওয়া, পেন হয়ে মানে যন্ত্রণা হয়ে তারপরে অজ্ঞান হয়ে যাওয়া, ব্ল্যাক আউট যাকে বলে, এই সমস্ত হয়। আর মাইল্ড স্ট্রোকের ক্ষেত্রে সেটা বোঝা যায় না। তো আমার শ্বশুরমশাইয়েরও একবার স্কুলে থাকাকালীন, মানে চাকুরিরত অবস্থায় স্কুলে থাকাকালীন একবার স্ট্রোক হয়েছে, উনি বুঝতে পারেননি। যখন খাওয়ার আগে অথবা খাওয়া দাওয়ার পরে লাঞ্চ টাইমে নাকি বাড়িতে এসেই খেতেন, বাড়িতে এসেই তো খেতেন না, যাই হোক একটা সময় ধরো ওই জল মুখে নিয়ে কুলকুচি করে যখন ফেলতে গেছে, তখন আমার শ্বশুরমশাই দেখছে জলটা সোজা পড়ছে না। আমরা যখন কুলকুচি করে মুখ থেকে ফেলি জলটা, তখন তো সোজা পড়ে, তো সোজা পড়ছে না, একটুখানি বেঁকে পড়ছে। তো তখন না শ্বশুরমশাইয়ের একটু সন্দেহ হয়েছে। তখন এবার যারা কলিগ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করছে, বলছে জিজ্ঞেস করেনি, সরি জিজ্ঞেস করেনি, কলিগ যারা ছিলেন তখন তারা বলছেন যে আপনার তো মুখটা একটুখানি বেঁকা লাগছে। তখন আমার শ্বশুরমশাই রিয়েলাইজ করলেন যে তাহলে সেই কারণেই কি আমার জলটা বেঁকে পড়ছিল, যখন আমি কুলকুচি করে জলটা ফেলছি তখন সেই কারণেই কি বেঁকে পড়ছিল। তো যাই হোক, কলিগরা বুঝতে পেরেছিলেন যে আমার শ্বশুরমশাই স্ট্রোক হয়েছে। তারপরে বাড়িতে খবর পাঠানো হয়, আমার কর্তামশাই গিয়ে নিয়ে আসে। তো মনে হয় তখন চাকরি করতেন আর আমার বর পাস আউট হয়ে গেছে, মানে স্কুল থেকে পাস আউট করে ফেলেছে। তো এবার নিয়ে এসছে, ডাক্তার দেখালেন। ডাক্তার দেখানোর পরে জানতে পারলেন হ্যাঁ আমার শ্বশুরমশাইয়ের মাইল্ড স্ট্রোক হয়েছিল, আর সেই কারণের জন্যই মুখটা কিন্তু বেঁকে গেছে, আর এখনও পর্যন্ত সেই বেঁকাই কিন্তু আছে। তবে প্রথম অবস্থায় যতটা বেঁকা ছিল এখন ততটা বেঁকা না, বাট ওই বেঁকা ভাবটা কিন্তু থাকে। এগুলো হচ্ছে মাইল্ড স্ট্রোক হলে পরে এরকমটা হয়, নর্মাল স্ট্রোক হলে পরে। আর হিট স্ট্রোক হলে পরেও বা সানস্ট্রোক হলে পরেও তার কিছু সিমটমস থাকে, যেরকম কিনা ঘাম ঠিক মতন হবে না, মানে ঘামটা বসে যাবে, ঘামটা হবে না, পরিমিত যে ঘাম হয়। হিট স্ট্রোক মেনলি তো খুব গরমে হয়, অতিরিক্ত গরমে হয়, অতিরিক্ত সূর্যের তাপে হয়। যাই হোক, নর্মালি হচ্ছে অতিরিক্ত গরমের জন্য হয়। তো সে কি হবে, ঘাম হবে না। হ্যাঁ, ঘাম হবে না, আর শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রি হয়ে যাবে। আর এতটাই তার পরিস্থিতি খারাপ হয়ে যাবে যে তাকে তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো মন্দিরের ক্ষেত্রে দেখো, ডাক্তার বলেছে সেই হিসাব করেই কিন্তু ওরা আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছে আজকের ভিডিওতে, যে ওদের হিস্ট্রোক হয়েছে আর সানস্ট্রোক হয়েছে। সেটা কিন্তু আমি কখনোই বলছি না যে ওরা মিথ্যা কথা বলছে বা ডাক্তার কিছু ভুলভাল বলছে, সেটা আমি কখনোই বলছি না। কিন্তু এবার সবার শরীর তো সমান না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সবার শরীর সমান না। কিন্তু আমি যেই নর্মাল যেই ইনফরমেশনটা দেখলাম, ইউটিউবে বলো, বিভিন্ন ডাক্তাররা বলছেন যে, বা গুগলে বলো, যাই দেখেছি তাতে করে দেখলাম যে সাথে সাথেই কিন্তু তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়, এরকমটাই তার লক্ষণগুলো হতে থাকে। তো সেখানটায় কিন্তু মন্দিরাকে আমরা দেখেছি এয়ারপোর্টে আসতে না আসতেই, বিশেষ করে ওই মেরিনা বিচে যখন গেল, তখনই ওর শরীর এতটাই খারাপ হয়ে গেল যে ওর চোখ থেকে জল পড়ছিল। মানে আসল কথা হচ্ছে অতিরিক্ত গরম, ওপর থেকে নিচ থেকে বালু তো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, সেই কারণের জন্য ওপর নিচ দুপাশ থেকেই তাপটা খেয়েছে, খাওয়ার পরে শরীর নিতে পারেনি, স্বাভাবিক শরীরটা ডাউন হয়ে গেছে। হয়তো সেই সময়ই সানস্ট্রোকটা হয়েছিল, আর লক্ষণটা হয়তো ইগনোর করেছে। হিট স্ট্রোকের যেই লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো হয়তো ওর সঙ্গে হয়েছে, কিন্তু ও ফিল করেছে, বাট ও বুঝতেই পারেনি যে আমার এরকম কিছু হয়েছে। ও ভাবছে হয়তো এত গরমে গেছি, তার মধ্যে এই গরম থেকে এসি থেকে বাইরে বেরিয়ে আবার গরম, এই ঠান্ডা গরমের জন্য হয়তো আমার এরকম প্রবলেমটা হচ্ছে। আসলে যে ওর সানস্ট্রোক হয়েছে হয়তো সেটাও বুঝতেই পারেনি, সেই কারণে তখন ডাক্তারের কাছে যায়নি। কিন্তু সেই ব্যাপারটা আমি ছেড়ে দিলাম। পরে ডাক্তারের কাছে এই বাড়িতে এসে তারপরে তো একবার ডাক্তারের কাছে গেছিল,
তো তখন তো ডাক্তারের ধরে ফেলা উচিত ছিল যে ওর এই যে তাপমাত্রাটা, গায়ের তাপমাত্রাটা, সেটা নর্মাল কোনো জ্বর নয়, ওর হিট স্ট্রোক হয়েছে। তখন তো ধরা পড়লো না। তখন গাদাগুচ্ছের ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে জ্বরটা নেমে গেল। কোনো রকম কোনো অস্বস্তি ছিল না, ও নিজের মুখেই বলছিল। শুধু কি ছিল, গা হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঘুরাচ্ছে, ভারী কিছু খেতে পারছে না, শুধু লিকুইড খেতে ইচ্ছে করছে, ঠিক আছে, জল জাতীয়। তো এবার তখনই তো সেই ডাক্তারের ধরার কথা ছিল, ধরে ফেলার কথা ছিল যে ওর এরকম হিটস্ট্রোক হয়েছে। কারণ নারী নক্ষত্র তো সব ডাক্তাররা প্রথমে জিজ্ঞাসা করে প্রথমবার গেলে যে কোথার থেকে শুরু হলো, কবের থেকে হলো, কি হয়েছে না হয়েছে, সব নিশ্চয়ই মন্দিরা সব কিছু বলেছে। তখন ডাক্তার ধরতে পারেনি, জানি না কেন ধরতে পারেনি। কারণ হিটস্ট্রোক হয়েছে সেটা তো সিমটম শুনেই ডাক্তারের বলে দেওয়ার কথা, জেনারেল যে ডাক্তার হয় তাদের তো বলে দেওয়ার কথা। তারপরে এই আজকে গতকালকে যে ডাক্তার দেখাতে গেছিল সেই ডাক্তার বলেছে যে ওর সানস্ট্রোক হয়েছে। অর্থাৎ যেই প্রবলেমটার জন্য ও এত কিছু, মানে যেই রোগটার জন্য এত প্রবলেমও ফেস করছিল, সেই রোগটা ধরা পড়লো অনেক পরে, অনেক পরে ধরা পড়েছে। তো আজকে যে কারেন্ট ভিডিও দিয়েছে তাতে করে লাস্ট যেই কথাগুলো শুনলাম, বা স্নান করে ফ্রেশ হওয়ার পরে যেই রূপটাও দেখলাম, তাতে করে বোঝা গেল যে ও অনেকটাই এখন ফ্রেশ আছে। যেরকম আর কি দুর্বলতায় ভুগছিল, সেই দুর্বলতাটা অনেকটা কাটিয়ে উঠেছে, যেটা কিনা ভীষণ ভালো কথা। আচ্ছা, এটা হওয়ার পরে তারপরে ও কিছু কথা বলতে বসলো। অ্যাকচুয়ালি যে কিনা সবসময় ব্লগে হেসে খেলে কথা বলে, রান্না বান্না করে, নিত্য নৈমিত্তিক দিন যাপনগুলো শেয়ার করে, সে রোগে ভুগছে আজকে 3-4 দিন হয়ে গেল, তার নিজেরও একটা অস্বস্তি হওয়াটা খুবই স্বাভাবিক, এটা কোনো ইয়ে না। তো সেখানটায় দাঁড়িয়ে ও বলছে পুনরায় ব্যবসার কাজ শুরু করবে। তো তা এটা বলার আগে তারপরে ও কি বলছে, এটা বলার আগে এটা বলার আগে যে ব্যবসার কাজ শুরু করবে, এটা বলার আগে বলছে যে আমি যদি শরীরটা খারাপ না থাকে, আর যদি ধরো সোমনাথের বা জয়ীর শরীর খারাপ থাকে, তাহলে আমি ওদেরকে আমার 100% দিয়ে সুস্থ করে ফেলতে পারি। কিন্তু যেখানে আমি বিছানায় পড়ে রয়েছি সেখানে তো সবই লণ্ডভণ্ড হয়ে রয়েছে, কি সংসার কি ব্যবসা, সমস্ত কাজই লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যতটা অসুস্থ, এক তো প্রথম কথা হচ্ছে এখন মন্দিরার ভিডিওতে সোমনাথকে দেখা যায় না। তো সোমনাথের শারীরিক পরিস্থিতি কি সেটা আমরা ওই মন্দিরার মুখ থেকে যতটুকু বেরোচ্ছে ততটুকুই জানতে পারছি। তাতে করে কি জানতে পেরেছি যে সোমনাথের শরীরও খারাপ, জ্বর এসছে। ডাক্তার দেখিয়েছে কিনা সেটা সঠিক আমার মনে নেই। আমার মনে হয় যদি ডাক্তার দেখাতে হয়তো মন্দিরা যেত। যাই হোক, ডাক্তার হয়তো দেখায়নি, বা ওষুধ তো অবশ্যই খেয়েছে, বা ডাক্তারও হয়তো দেখিয়েছিল, আমার সঠিক মনে পড়ছে না বিষয়টা। কিন্তু যা বুঝলাম তাতে করে মন্দিরের মতন অতটা খারাপ পরিস্থিতি কিন্তু সোমনাথের হয়নি। যেখানে সোমনাথও কিন্তু মন্দিরের সাথে ওই মেরিনা বিচে গিয়েছিল, তাই না? তো সেখানে সোমনাথের অতটা শরীর খারাপ হয়নি যতটা কিনা মন্দিরা রয়েছে। আজকে ভিডিওতে নিপান্টি বলছে যে জয়ীর জন্য হয়েছে, জয়ীর প্রথমে জ্বর হয়েছে, তারপরেই সবার জ্বর হয়েছে। তো মন্দিরার তো জয়ীর ছোঁয়া লেগে তো জ্বর হয়নি, মন্দিরার তো জ্বর হয়েছে ওই চেন্নাইতে যাওয়ার পরে। একটা বাচ্চা মানুষের সামনে এই ধরনের কথা বলাটা কখনোই শ্রেয় না, যে ওর জ্বর হয়েছে আগে তারপরে ওর থেকে সবার হচ্ছে। একটা বাচ্চা মানুষের সামনে বা পেছনে এই ধরনের কথা বলাটা ঠিক না। আমরা জানি জ্বর সবসময় ভাইরালই হয়, ছোঁয়াচেই হয়। তো এখনও পর্যন্ত ওর বোঝার বয়সটা আসেনি। জয়ীকে যে বলবে যে এটা ছোঁয়াচে, তোর কিন্তু রোগ হয়েছে, ছবি না বা কারোর কাছে যাবি না, এটা শোনার মতন আর এটা বোঝার মতন বয়স ওর হয়নি। যখন হয়ে যাবে তখন ও এমনিতেই বুঝতে পারবে যে ওর কি করা উচিত কি করা উচিত না। এখন ওর বয়সটা এমন যে ওর কিছু হলে পরেও ও মায়ের ন্যাওটা হয়ে থাকবে, আবার মায়ের যদি কিছু হয় তাহলেও মা হয়েও ওইটুকু বাচ্চার কাছ থেকে দূরে থাকতে পারবে না। তো কিছু কিছু কথাবার্তার মধ্যে সেন্স অবশ্যই রাখা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, এটা গেল। তাই এবার ব্যবসার কথা বলছে, মন্দিরটা লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তো যেটা বলছিলাম যে সোমনাথ ঠিক কতটা অসুস্থ সেটা তো জানি না, সেই কারণে আমি অতটা শিওর হয়ে বলছি না কথাটা। যদি সোমনাথ অত বেশি অসুস্থ না হয়ে থাকে, তাহলে সোমনাথের উচিত ছিল ব্যবসার হালটা সম্পূর্ণ ধরা। ব্যবসার হালটা সম্পূর্ণ সোমনাথের ধরা উচিত ছিল। কারণ পয়লা বৈশাখ আসছে, আর এই সময়টাতে প্রত্যেকটা ব্যবসায়ী বিশেষ করে এই গার্মেন্টসের, জামা কাপড়ের, তারা কিন্তু মানে দিন রাত এক করে দেয়। বৃহস্পতিবার বলে কিছু থাকে না,
সব সময় তারা দোকান কিন্তু ওপেন রাখে, আর যাদের দোকান নেই অনলাইন বিজনেস আছে তারা কিন্তু অ্যাক্টিভ থাকে প্রচণ্ড পরিমাণে। সেটা যাই হোক, মন্দিরার শারীরিক অসুস্থতার কারণে, আর তার আগে সোমনাথের শারীরিক অসুস্থতার কারণে চেন্নাই যাওয়া, হ্যানা ত্যানা, তার মাঝে আবার কলকাতায় গিয়ে ডাক্তার দেখানো, যেই সময় কিনা মন্দিরার সাজগোজ নিয়ে কথা উঠেছিল, খাওয়া দাওয়া নিয়ে কথা উঠেছিল। তো সেই সময় থেকে শুরু করে মন্দিরাও তো খুব ব্যস্ত হয়ে আছে, তাই না? তো তো ব্যস্ত হয়ে আছে, সেই কারণের জন্য হয়নি, ব্যবসাটা পিছিয়ে পড়েছে। তো এক মিনিট পজ নিয়ে নিই। তো কি যেন বলে, পজ নিয়ে আবার ফিরে এলাম। তো সেই কারণের জন্য ব্যবসার দিক থেকে ওরা একটুখানি পিছিয়ে পড়েছে, যেটা কিনা ওদের জন্য একদমই ঠিক না। তো সেই কারণের জন্যই মন্দিরা বলছে যে তাড়াতাড়ি পুনরায় ব্যবসার কাজে লাগবে, দরকার হলে বসে বসে নাইটি দেখাবে, বসে বসে নাইটি দেখাবে, কিন্তু তারপরে ব্যবসার কাজে ফিরতে হবে। এই উদ্যোগটা মানসিক দিক থেকে তো অবশ্যই ভালো, কিন্তু শরীরের উপর কতটা চাপ পড়বে না পড়বে সেটা তো ও ফেস করবে না। তবে একটাই কথা বলবো, এই সময়টাতে যদি সোমনাথ নাইটি দেখায় তাহলে কি খুব অসুবিধা হবে? কারণ দোকানে টোকানে তো পুরুষ মানুষরাই বেশিরভাগ সেল করে এখন, সব 50-50, মহিলারাও থাকে পুরুষরাও থাকে, কিন্তু পুরুষরা যে নাইটি দেখায় না তা কিন্তু না, পুরুষরাও কিন্তু নাইটি দেখায়। তো সেখানটায় সোমনাথের যদি খুব বেশি শরীর খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু সোমনাথও পারতো নাইটিটা দেখাতে। নাইটি নিয়ে এসে সে ভিডিও কলে মন্দিরাকে দেখিয়ে নিত যে এই নাইটির ডিজাইনটা এই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজে দুজনকেই পারদর্শী হতে হবে, শুধুমাত্র সোমনাথ পারদর্শী হলে হবে না, শুধুমাত্র মন্দিরা পারদর্শী হলে হবে না। এক একটা সময় যেমন কিনা রান্না উভয়ের শিখে রাখা উচিত, কারণ একজন অসুস্থ হলে পরে আরেকজন যাতে করে খাওয়াতে পারে, তাই না? কমসে কম ডাল ভাত দুটো করে খেতে পারে। ঠিক তেমনি আজকে মন্দিরা যদি অসুস্থ হয়, সোমনাথের এরকম একটা যোগ্যতা থাকা উচিত, বা হয়তো আছেও, যে মন্দিরা তো বর্ষা তো অসুস্থ, আমিই যাই, আমিই পছন্দ করে মাল নিয়ে আসি, কাপড় কোয়ালিটি এতদিন তো দেখতে 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 অভ্যাস হয়েই গেছে, আমিই নিয়ে আসি, আমিই দেখাই, কি অসুবিধা, তাই না? সোমনাথই দেখাতে পারে। নাইটি তো এমন তো না যে পরে পরে দেখায়, মন্দিরা তো আর পরে পরে দেখায় না, গায়ের উপরে ফেলে দেখায়। তো সেটা সোমনাথ করতো, কোনো অসুবিধা ছিল না। কমসে কম ব্যবসাটা এই টাইমটাতে তো শুয়ে পড়তো না, বা মাথার উপরে এই যে মন্দিরা এখন একটা প্রেশার নিচ্ছে যে আমাকে যেতেই হবে, আমার শরীর থাকা যাক, আমাকে ব্যবসার কাজটা ধরতেই হবে, কারণ পয়লা বৈশাখের সিজন। তো এটা করতে হতো না। বলছে মসজিদে যাবে ঝাড়াতে, সেখান থেকে নাইটি তুলে এনে লাইভ করবে। খুব ভালো কথা, 100 বার। বিজনেসের জায়গায় কোনো গাফিলতি চলে না। তবে হ্যাঁ, শরীরটাকেও প্রায়োরিটি দিতে হয়, কারণ এই শরীরটাই কিন্তু পরবর্তীতে যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে তখন তো আরেক অসুবিধা হয়ে যাবে। তো যদি শরীরে দেয়, মনের জোর তো অবশ্যই রাখতে হবে, আর তার সাথে সাথে যদি শরীরের জোর খুঁজে পাস তাহলে অবশ্যই নাইটি তোল, নাইটি তুলে এনে আবারও বিজনেস শুরু কর। তো এই তো গেল মন্দিরাকে নিয়ে কথাবার্তা, যেটা কিনা আমার আজকের ওর ভিডিও দেখে আমার মনে হলো তাই বললাম। এইবার যেই ইনফরমেশন দেবো বলে তোমাদেরকে বলেছিলাম সেটা আমি দিই। সেটা হচ্ছে, জবের থেকে আমি দোকানে নাইটি তুলেছি সেই দিন তো আমার কমেন্ট বক্স তো তোমরা চেক করেছো না, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে কি বলছে না বলছে আমি সেটা এখানটায় বলছি না, কারণ তাদের কাজ হলো কন্ট্রোভার্সি করা, ঠিক আছে? তারা যদি এখন একটা কন্টেন্ট পায়, তারা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবেই করবে, সেটা নিয়ে আমার আলোচ্য বিষয় নয়, সেটা আমার ভাবনারও বিষয় নয়। আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আমার ভাবনার বিষয় হচ্ছে আমার দর্শক, ঠিক আছে? সে আমার বিজনেসের ক্ষেত্রেও আমার দর্শক, কারণ দর্শক নিয়েই আমি কাজ করছি, সে আমার ভিডিওর থ্রুতে হোক বা আমার বিজনেসের থ্রুতে হোক। সুতরাং আমার কাছে আমার দর্শক ম্যাটার করে। তো আমার দর্শকরা, আমি যখন ফার্স্ট ডিক্লেয়ার করেছি যে আমি আমার দোকানের জন্য নাইটি তুলেছি এবং দামটাও বলেছি, কিন্তু অফলাইন দাম বলেছি, ঠিক আছে? তো সেই দিন থেকে শুরু করে কিন্তু আমাকে প্রচুর মানুষ কমেন্ট সেকশানে আর পার্সোনালি মেসেজ করছে প্রচুর পরিমাণে, যাতে করে আমিও অনলাইন নাইটি বিক্রি করা শুরু করি, ঠিক আছে? তো প্রথমে তো ভাবছিলাম যে আমি তো ওইভাবে ডিসাইড করে বেরোয়নি যে আমি অনলাইভে আর কি লাইভে বা অনলাইন আমি নাইটির ব্যবসা করব, সেই কারণে আমি মাল খুব কম করেই তুলেছি। তাও কম করে তুলেছি বলতে 12 বান্ডিল তুলেছি, এবার এক একটা বান্ডিলে 4টে করে থাকে, তা 4 × 12 48টা আমি তুলেছি নাইটি, 48টা নাইটি তুলেছি। তার মধ্যে কিছু অফলাইনে সেল হয়েছে, 6খানা নাইটি সেল হয়ে গেছে, 7খানা, 7 নম্বরটা আমি নিয়েছি, ঠিক আছে? এবার বাদবাকি নাইটি আমার আছে এখনও। তো এবার যেহেতু নতুন দোকান, তাই তো মানুষের কাছে পরিচিতি পেতেও তো সময় লাগবে। আমি অফলাইনের কথা বলছি, অনলাইনের কথা আমি বলছি না। তো এত পরিমাণে আমার কাছে পার্সোনালি মেসেজ আসছে, কেন সুতপা তুমি দেবে না,
আমাদের তো তোমার দোকানে যাওয়া তো সম্ভব না, আমি তোমার কাছ থেকে নিতে চাই, তুমি অনলাইন করো, দরকার পড়লে পার্সোনালি দাও, দরকার পড়লে লাইভে না এসে পার্সোনালি দাও, কিন্তু সেটাও তো আমার অনলাইনই হয়ে যাচ্ছে, তাই না? তো সেই কারণে আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি তো বলে রেখেছিলাম তোমাদের যে আপাতত আমার এরকম কোনো টেন্ডেন্সি নেই, কিন্তু এত পরিমাণে রিকোয়েস্ট আসছে যে সেই রিকোয়েস্ট আমি ফেলতে পারছি না। তারপর আমি দেখলাম যে আমি যদি সামলাতে পারি তাহলে ক্ষতি কী, তাহলে কোনো অসুবিধা তো নেই, করাই যেতে পারে, তাই না? করা যেতেই পারে, যেখানটায় আমার একটা ক্ষেত্র রয়েছে। হ্যাঁ, আমার ক্ষেত্রটা বেশি বড় নয়, আমার মাঠটা বেশি বড় নয়, কিন্তু আছে তো বেশ কিছু দর্শক তো সেখানে আছে, তো তারা যখন চাইছে আমি দেখাই না, তারা আমার কাছ থেকে নিক না, কি অসুবিধা, তারা নিতে চাচ্ছে আমার কাছ থেকে, নিক না। তো সেই কারণের জন্যই আমি ভাবলাম যে চলো আমিও নাইটি নিয়ে আসছি। জানি না কত মানুষ খুশি হবে তোমরা, বাট অনেক মানুষ কিন্তু তোমরা চাচ্ছিলে যাতে আমি নাইটি নিয়েও লাইভ করি। অনেকে তো বলেছে তোমরা তুমি বেডশিট তোলো, তুমি শাড়ি তোলো, আমরা তোমার কাছ থেকে নিতে চাই। বললেই হয়, পুঁজি লাগে না গো। এক তো এই দোকানের পিছনে কত টাকা গেছে তোমাদের কোনো আইডিয়া আছে? শুধুমাত্র দোকান ডেকোরেট করতেই আমার 1,75,000 গেছে, শুধুমাত্র দোকান ডেকোরেট করতে। হ্যাঁ, প্লাই দিয়ে দোকান সাজাতে, লাইট খরচা, মিস্ত্রি খরচা সব দিয়ে, এক একজন মিস্ত্রি স্লাইডিং ডোরটাই তো নিল আমার 17,000 টাকা, স্লাইডিং ডোরটাই নিল আমার 17,000 টাকা। এখনও ব্যানার বানানো বাকি আছে, এখনও দোকানে ফ্রিজ তোলা বাকি আছে, ঠিক আছে, অনেক প্ল্যান আছে। তো সবটাই পুঁজির উপরে নির্ভর করে, তো পুঁজিও তো লাগে। শুধু পা এটা তোলো, শুধু পা ওটা তোলো বললেই তো আর পারি না তুলতে, সামর্থ্য যতটুকু কুলায় ততটুকুই করি। তো যেহেতু নাইটির আমার তোলা আছে, তার জন্য ভাবছি যে নাইটি নিয়ে আমি লাইভে আসবো, খুব তাড়াতাড়ি আসবো, যখনই আসবো, আজ আসি কাল আসি, যখনই আসি আমি তোমাদেরকে কমিউনিটি পোস্ট অবশ্যই দিয়ে দেবো, যাতে করে তোমরা তৈরি থাকতে পারো আমার লাইভে আসার জন্য। কাপড় কোয়ালিটির সঙ্গে আমি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করিনি, কারণ আমি রেপুটেশনে খুব বিশ্বাস করি, যে আমি একটা জিনিস মানুষকে দেব, সেই জিনিসটা নিয়ে মানুষ যাতে সুনাম না করুক, দুর্নাম যেন না করতে পারে। কারণ অনেকে ফ্রন্টে এসে কিছু বলে না, অনেকে যেমন কমেন্ট করে না, কিন্তু সাপোর্ট কিন্তু অনেকেই করে, কমেন্ট কিন্তু সবাই করে না, ঠিক তেমনি সাইলেন্ট মানুষও খুব আছে। তো সেই কারণের জন্যই আমি কাপড়ের সঙ্গে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করিনি। যে কটা নাইটি, যে কটা বান্ডিল আমি তুলেছি, ওর জন্যই আমি ডিজাইন পছন্দ করেছি, আর আমার বর গেছিলো হচ্ছে তোমার কাপড় কোয়ালিটি চেক করতে, ঠিক আছে। তো প্রথম বর গেল আমার সাথে, এরপর যদি এরকম হয় যে আমি রেসপন্স ভালো পাই, অনলাইনে যদি আমি নাইটির বিজনেস করে বা কাপড়ের বিজনেস করে রেসপন্স যদি ভালো পাই, তাহলে সবসময় আমি যাব না, আমার বরকেই পাঠিয়ে দেবো, ছুটির দিনে আমার বর যাবে, গিয়ে মাল তুলে নিয়ে আসবে, সেটা পরের কথা। আমি তোমাদেরকে জাস্ট বলে রাখছি, যেরকমটা আমি বললাম না যে সোমনাথের তো এতদিনে আইডিয়া হয়ে যাওয়ার কথা যে কীরকম টাইপের মাল আমার বউয়ের পছন্দ, কীরকম টাইপের প্রোডাক্ট তোলে, তো আমি সেই হিসাব করে নিয়ে যাই, বউটার তো শরীরটা খারাপ, তো আমি সেই হিসাব করেই আমি কিন্তু সোমনাথের উদ্দেশ্যে কথাটা বলেছি, অবশ্যই ভালোর জন্যই বলেছি। আর হ্যাঁ, এই কথাটার পরিপ্রেক্ষিতে কিছু কথা উঠতে পারে, যেটা কিনা আমি নিজে খোদ বলে রেখেছিলাম যে আমি নাইটির ব্যবসা করতেই পারি, আর মন্দিরাও চাইলে, শুধু মন্দিরা কেন, প্রত্যেকেই চাইলে, ধরো আমি যেরকম গয়নার ব্যবসা করছি, চাইলে করতেই পারে, কোনো অসুবিধা নেই, যে যত পরিশ্রম করবে। কারণ পুঁজিটা কেউ কারোর কাছ থেকে নিচ্ছে না, আমি XYZ কারোর কাছ থেকে পুঁজি নিয়ে কিন্তু তারপরে আমি আমার বিজনেস করছি না, আমি আমার নিজস্ব পরিশ্রমের টাকায়, আমি আমার বরের তার পরিশ্রমের টাকায় দোকানটা দাঁড় করিয়েছি, ঠিক আছে। তারপরে সেখানে পুঁজি দিয়ে মাল তুলেছি, তারপরে নাইটি তুলেছি বা অনলাইন বিজনেস করব, সেরকম যদি কেউ তার পুঁজি খাটিয়ে পরিশ্রম দিয়ে যদি গয়না এনে বিক্রি করতে পারে, কোনো রকম কোনো অবজেকশন কারো থাকারই কথা না। আমি কে অবজেকশন দেখানো, তাই না? তো এই কথাটাই আমি সেদিনকে বলেছিলাম, সেই কথাটাই আজও তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, অনলি ফর দর্শকদের জন্য বলছি, কোনো ক্রিয়েটার কাম ভিউয়ার্সকে বলছি না, ঠিক আছে, ভিউয়ার কাম ক্রিয়েটার তাদেরকে আমি বলছি না। তো এটাই হচ্ছে বিষয়, এটাই তোমাদেরকে জানানোর ছিল। অবশ্যই তোমরা তো জানো যে আমি প্রথমে এসেই কিন্তু অফলাইন রেটটা আমি বলে দিয়েছি, কারণ আমার মাথায় কোনো প্ল্যানিংই ছিল না যে আমি অনলাইন নাইটির বিজনেস করব। সেই কারণে আমি এসেই কিন্তু বলে দিয়েছি যে আমার কাছে কিন্তু একদম বাজারের দরে নাইটি, আমার দোকানে অফলাইনে আমি কিন্তু বাজার দরে নাইটি বিক্রি করব। বাজারে গেলে পরে ভালো কোয়ালিটির কাপড়ের নাইটি কিন্তু 250 টাকা থেকে স্টার্ট হয়,
250, 270, 300, 320, 400, 450 পর্যন্ত কিন্তু নাইটি বাজারে বিক্রি হয়, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, আমি খুব বেশি রেঞ্জেরও তুলিনি, আমি একদম নিম্নমানেরও তুলিনি, আমি এমনই তুলেছি যাতে করে একটা নাইটি পরলে পরে হঠাৎ করে কেউ বাড়িতে আসলে পরে ভিতরের পেটিকোট পরা না থাকলে তাকে যেন মানে অপমানের হাতে পড়তে না হয়, অপমানের মধ্যে পড়তে না হয়, ঠিক আছে। এফআর ওফার বুঝতেই পারছো আশা করি কি বলতে চাচ্ছি। তো সেই পরিস্থিতিতে যেন পড়তে না হয় সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি নাইটির কাপড় কোয়ালিটি বুঝে শুনে কিন্তু নিয়ে এসেছি। আর আমার অনলাইন বিজনেস করার কোনো ইচ্ছে তখন ছিল না বলে আমি কিন্তু প্রাইসটাও কিন্তু সেইভাবেই বলেছি, ঠিক আছে, সেইভাবেই বলেছি। তো এবার আমাকে দুজন এরকম বলেছে যে সুতপা তুমি ফটো পাঠাও, আমি নেব, আর আমি একটা নেব না, আমি অনেকগুলোই নেব। তো তখন আমি তাকে বলেছিলাম যে আমি তো অনলাইন বিজনেস করব বলে তো আর নাইটির রেট ঠিক করিনি, আমি মাল তুলেছি কিন্তু 250 থেকে 300, সেটা অফলাইন পারপাস। তখন উনি আমাকে বললেন তুমি অফলাইন পারপাস নাইটির প্রাইসটা বলো, ডেলিভারি চার্জেসটা না হয় আমি দিয়ে দেবো। এইবার এটা তো আমি অনলাইনে প্রত্যেকজনের ক্ষেত্রে বলতে পারি না, কেন বলো তো? কারণ হচ্ছে এক একজনের পিনকোড এক এক জায়গায়, মানে এক একজন এক এক জায়গা থেকে বিলং করবে। এবার প্রত্যেকটা পিনকোড অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জেস আলাদা আলাদা হবে। এবার আমি জনে জনে প্রত্যেককে তার পিনকোড যাচাই করে তারপরে ডিটিটিসি অফিসে গিয়ে আমি বলবো দেখো তো এই পিনকোডটায় এই এত কটা নাইটি যাচ্ছে, কত ডেলিভারি চার্জেস হতে পারে, তারপরে সে আমাকে জানাবে, তারপরে আমি তাকে জানাবো, এটা পসিবল না। সুতরাং ওই একটা নির্দিষ্ট দাম রেখে দেওয়া হয় প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, যাতে করে ডেলিভারি চার্জেসটা অটোমেটিক্যালি উঠে আসে। এটা আমরা সবাই বুঝি। তো এটা জাস্ট একটুখানি বলে দেওয়া, আর কিছুই না। তো এই ইনফরমেটিভ ভিডিওটাই আমি তোমাদের উদ্দেশ্যে করলাম আজকে। যারা খুশি হওয়ার তারা তো খুশি হবেই, আর বাদবাকি যারা কন্টেন্ট করা তারা কন্টেন্ট করুক, এটা কোনো বড় বিষয় নয়। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর মন্দিরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি পুনরায় একদম দাপিয়ে ব্যবসা করে বেড়াক, এটাই চাই।